মধ্যরাতে উঠে আমরা সকলে মিলে জিনের দেশে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে নিলাম, কারণ আগামীকালকেই বিয়ে। আর রাতের বেলায় আমাদেরকে এখান থেকে যেতে হবে, যার কারণে আমরা সকলে মিলে এখান থেকেই প্রস্তুত হচ্ছিলাম। আমি আমার বোনকে বললাম, কিরে তোরা তৈরি হয়েছিস? যদি তৈরি হোস তাহলে আমি এই লুপ হোল খুলব, তারপর এদিক দিয়ে সকলকে যেতে হবে খুব সাবধানতার সাথে। রাতের বেলা যাচ্ছি এই কারণেই, কারণ জিনের দেশ তো, যদি এই দরজা কেউ অন্য কেউ দেখে ফেলে তাহলে সর্বনাশ হয়ে যাবে। সকলে প্রায় রেডি। আমার বড় দুই বোন এবং তার জামাইরা কেমন নাক সিটকে দাঁড়িয়ে আছে, বলছে যে জিনের বিয়ে কোনোদিন খায়নি, এবার দেখি কেমন হয়। ওরা দুজন ভয় পেয়েছিল সেদিনকে জিনের ওই দাপট দেখে আর কি। তারপর সকল মিলে গুছিয়ে লুপের সামনে দাঁড়িয়ে আছি। আমি দরজাটা খুললাম। আলোর ভিতরে অন্ধকার। দরজাটা খোলার সঙ্গে সঙ্গেই ভিতরে এক ধরনের অন্ধকার বস্তু দেখা যাচ্ছে, কিন্তু এই অন্ধকারের ভেতর দিয়ে হেঁটে গেলে কোথায় পৌঁছানো যাবে? এর আগেও আমি এই লুপ টেস্ট করেছি, এটা দিয়ে আদতেও কি সম্ভব এখানে যাওয়া? কিন্তু কিভাবে হচ্ছে এটা, সেটা আমি ভাবতে লাগলাম। তারপর আমার পরিপ্রেমিকা বলে উঠল, কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? চলো আগে আমরা দুজন যাই, আর পেছনে পেছনে আপনারা সবাই আসেন, ঠিক আছে? ও যে একটা পরি সেটা আমার পরিবারের সবাই জানে, আমার 3 বোন এবং মা। তারপর আমি এবং আমার পরিপ্রেমিকা সেই দরজার ভেতরে, যেখানে কালো একদম অন্ধকারচ্ছন্ন জায়গা, সেখানে পা বাড়ালাম। ওইটার ভেতরে শুধুমাত্র ফাঁকা আর ফাঁকা, চারিদিকে একদম সমতল ভূমি, কিন্তু অন্ধকারে কিচ্ছু দেখা যায় না, শুধুমাত্র হাঁটতে থাকতে হয়। খানিকক্ষণ হাঁটার পর দেখলাম একটা আলোকিত কোনো একটা দরজা দেখা যাচ্ছে। সেই দরজার কাছে চলে গেলাম। খুব বেশিক্ষণ লাগেনি, 30 সেকেন্ডের মধ্যে আমরা সেই দরজার কাছে পৌঁছে গিয়েছি। তারপর যখন আমরা সেই দরজা দিয়ে বাহিরে বের হলাম, দেখলাম বাহিরে আলোকিত এবং ঝকঝকে একটা পৃথিবী, যে পৃথিবী গতকালকেই আমি এবং আমার পরিপ্রেমিকা এখানে বসে দেখে গিয়েছি। এবং এই সেই দরজা, যে দরজা দিয়ে লিঙ্ক করে আমাদেরকে আমাদের বাড়িতে পাঠানো হয়েছিল। আমি দেখে আসলে অবাক হচ্ছিলাম। তারপর যখন আস্তে আস্তে সকলে বাহিরে আসলো, ওরা দেখে হা হয়ে তাকিয়ে আছে। এ যেন এক অন্য জগৎ। আমার ছোট বোন অবশ্যই এর আগে এখানে এসেছে, তবে এই রাজ্যে আসেনি, মানে ওর শ্বশুর বাড়ি যেটা, এই শ্বশুরবাড়ির এই অঞ্চলটা ওই রাজ্য থেকে আরও অনেক বেশি সুন্দর। আর আমার পরিপ্রেমিকা আমাকে জানিয়েছিল এই রাজ্যটা নাকি ওদের রাজ্য থেকে অনেক সুন্দর, এবং সেটা আমি গতদিন রাত্রেবেলা এসে দেখেছি। কিন্তু আমাদের ওইখানে যেখানে রাত, এখানে সেখানে দিন, এটা কিভাবে সম্ভব? আকাশে ঝলমলে আলো, এবং সেই সাথে চারিদিকে বিশাল আকৃতির বড় বড় সবুজ পাহাড়। সেই পাহাড়ে ফুটে আছে নানান রঙের ফুল গাছ, এবং সেই সাথে ফুল, ঝর্ণা এবং প্রকৃতির এক অনন্য রূপ এখানে বয়ে চলেছে। পাশেই একটা ঝর্ণা বয়ে যাচ্ছে। আমার বোন এগুলো দেখে সত্যি খুব অবাক হয়ে গেল। তারপর ছোট বোনেরা, বড় বোনেরা যারা আছে এবং তাদের জামাইরা যখন আস্তে আস্তে করে সকলে এই দুনিয়ায় পা রাখলো, তখন সকলে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক ফুল এবং ডালা নিয়ে লাল গালিচা পেতে আমাদেরকে অন্দরমহলের দিকে যাওয়ার জন্য অনুরোধ করলেন। সেখানে ওই ছেলের যে বাবা ছিল এবং আরও সম্মানীয় যেসব জিনেরা ছিলেন, তেনারা সকলেই আমাদের সামনে উপস্থিত হয়ে বললেন, চলুন আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। তারপর আমরা সেই লাল গালিচার ওপর দিয়ে আস্তে আস্তে ভিতরের দিকে যেতে শুরু করলাম। ভেতরে যত যাচ্ছিলাম ততই আমার ছোট বোন অবাক হচ্ছিল, কারণ ও এইসব জিনিসপাতি এর আগে কখনো দেখেনি। এর আগে যা দেখেছে সেগুলো ছিল আংশিক মাত্র, সেটাও আমার 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 যে পরিপ্রেমিকার বাড়ি, সেই বাড়িতে, খুব বেশি না। তবে এবার দেখে সে অবাক হচ্ছে। সে খানিকটা লজ্জা পাচ্ছে, আমি বুঝতে পারছি, কারণ তার শ্বশুর বাড়িতে আগামীকালকেই তার এখানে বিয়ে, এবং সেই সাথে তার যে হাজব্যান্ড আছে, উডবি হাজব্যান্ড, তাকে সে রিসিভ করে নিয়ে আসার জন্য এসে দাঁড়িয়ে আছে। ছেলেটা অনেক উঁচু লম্বা এবং হ্যান্ডসাম, যেহেতু জিন, তবে রূপও ধারণ করতে পারে। এসব বিষয়ে আমার কোনো ধারণা নেই। আর যেহেতু আমার পরিপ্রেমিকার একমাত্র খালাতো ভাই, সেহেতু অন্য কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ ও আমাকে ভালোবাসে। ও নিশ্চয়ই আমাকে কোনো মিথ্যা আশ্বাস দিয়ে এখানে নিয়ে আসবে না। তবে কি হচ্ছে না হচ্ছে সেসব বিষয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। আমি জানি যে এটা ভালো কিছুই হচ্ছে। আমরা অন্দরমহলের ভিতরে প্রবেশ করলাম। ভিতরে বিশাল আকৃতির এক বসার ঘর, এবং সেই বসার ঘরে বিশাল বড় বড় কাঠের এক ধরনের চেয়ার রাখা, আসন রাখা। সেসব আসনে আমাদেরকে বসতে দিল। আসনটা খুব গদিময়। আসনটা ওপর থেকে দেখি মনে হবে কাঠের তৈরি, কিন্তু বসলেই যেন নিজের ভিতরে ঢুকিয়ে নেবে, এরকম একটা নরম জায়গা, মানে খুবই অদ্ভুত লাগছে। ওইটার পেছনে বিশাল আকৃতির একটা গ্লাস দেখা যাচ্ছে, এবং গ্লাসের পিছনে ঝর্ণার পানি নিচে বয়ে চলছে। সেই গ্লাসের পেছনে যে ঝর্ণার পানি, সেখানে নানান রঙের প্রজাপতি উঠছে, এবং সেই সাথে রংধনুর মতো কিছু রঙিন জিনিসপাতি দেখা যাচ্ছে। আমি বসে বসে সেগুলোই দেখছিলাম।
এর আগে এখানে রাত্রেবেলা আসা হয়েছে, এই শহরে রাত্রেবেলা ঘোরা হয়েছে, কিন্তু এই প্রথম দিনের বেলা এসে সত্যি আমার কাছে মনে হচ্ছে অন্যরকম এক স্বর্গরাজ্যে চলে এসেছি, যেখানে আসলে সবকিছু সুন্দরই আর সুন্দর। তারপর ওনারা এসে আমাদেরকে বললেন যে আপনাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? আমি তখন বললাম, জি না, সমস্যা হবে কেন? আপনারা যেরকম সুবিধা করে দিয়েছেন আমাদের জন্য, এখন তো চাইলে যাওয়া আসা কোনো ব্যাপারই না, এটা সমস্যা নেই। তো তখন ওনারা এরকমভাবে বলতে লাগলেন এবং বললেন যে আপনাদের থাকার ব্যবস্থা করা হয়েছে, আপনাদের এতক্ষণ বসিয়ে রাখার জন্য আসলে খুবই দুঃখিত, দয়া করে আমাদের সঙ্গে আসুন। তারপর সকলকে তাদের রুম বুঝিয়ে দেওয়া হলো। দোতলার একটা কামরা, কামরা থেকে পাহাড়গুলো এত সুন্দরভাবে দেখা যায় এবং বারান্দা থেকেও। আমাকেও একটা কামরাতে থাকতে দেওয়া হলো, কিন্তু আমার কামরা মানে তো আমার না, আমার এবং সে সাথে আমার পরিপ্রেমিকার। ওকেও আলাদা একটা কামরা দেওয়া হয়েছে, যেহেতু ও আমাদের সঙ্গে এসেছে, ওকে তো থাকতেই হবে, কিন্তু ও আমার কামরাতেই থাকবে, এটাই হচ্ছে ওর কথা। ওর কামরা খালি পড়ে থাকে। এটা রাত্রেবেলা টের পেয়েছি, যখন আমি ঘুমাতে যাব দেখি ও এসে হাজির। ও বলে কি যে দেখি শরত, আমি এখানে শোবো। আমি বললাম, তুমি এইখানে এসেও এরকম একটা কাহিনী শুরু করে দিয়েছো, বলো তো? এটা তো মেহমান বাড়ি, এরকম করলে হয়? ও বললো কি যে তোমার জন্য মেহমান বাড়ি হতে পারে, আর তোমার সাথে শুভতে সমস্যা কি? আমি বললাম, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই বাবা, আসো শো। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। আল্লাহ জানে কি হবে, কপালে কি লেখা আছে, তবে যা কিছু হবে ভালোই হবে। আগামীকালকে ভোরের অপেক্ষা, কারণ আগামীকালকেই আমার বোনের এই বাড়িতে বিয়ে, এবং সেটা কতটুকু সুখকর হবে আমি জানি না। পরের দিন সকালবেলা ঘুম ভাঙলো ভূমিকম্প স্বরে। আমাকে আমার পরিপ্রেমিকা ডাকছে, বলছে, এই উঠো না, এত বেলা করে ঘুমায় নাকি? আমাদেরকে একবার বাড়িতে যেতে হবে, বাবা কোনো কিছুর জন্য তলব করেছে, সেই সাথে আরও বেশ কিছু কাজ আছে। আমি বললাম, তাহলে তুমি যাও, আমার তো এখানে কাজ আছে, তাই না? ও তখন বললো, বেশি কথা বলে কিন্তু একদম বক্সিং মেরে নাক ফাটিয়ে ফেলবো, এত কথা বলো কিসের জন্য, চলো আমার সঙ্গে। তারপর উঠে বাধ্য হয়েই ওর সঙ্গে আমার যেতে হলো, কারণ ও যেটা বলে সেটা করেই ছাড়ে, এবং আমি যতক্ষণ না পর্যন্ত না যাব আমাকে খোঁচাতেই থাকবে। আমি দেখলাম সমস্ত কিছু প্রায় রেডি হয়ে গিয়েছে, এবং আমাদের প্রত্যেকের মেহমানের নাস্তা দিয়ে গিয়েছে, এবং আমরা যেসব খাবার খাই ঠিক সেই জাতীয় খাবারই আমাদেরকে নাস্তা হিসেবে দিয়ে গিয়েছে। আমার টেবিলের পাশে দেখি নাস্তা পড়ে আছে। আমি বললাম কি যে আচ্ছা বাবা, খেয়ে তো যাবো, এত তাড়াহুড়ো করছো কিসের জন্য? ও তখন বললো, চলো আমার বাসায় যেয়ে খাবে, এখানে তোমার খাওয়া লাগবে না। তারপর জোর জবস্তি করে এক প্রকার আমাকে নিয়ে গেল। ও যখন আমাকে নিয়ে উড়াল দিল, তখন মনে হচ্ছিল যে আমি নিজেই সত্যি সত্যি উঠতে পারি। আমি সেই বাড়িতে গেলাম, মানে হচ্ছে আমার হবু শ্বশুর বাড়ি, সেই কামেল জিনের বাড়িতে, ওদের বাড়িতে যাওয়ার পর সেখানে যখন আমি নামলাম, দেখলাম যে ওর বাবা আমাদের কাছে ছুটে এসেছে। বললো কি যে কী ব্যাপার, তোরা এখানে? আমি বললাম কি যে আঙ্কেল আপনি আমাদেরকে ডাকেননি, বললেন কি কাজ আছে? তো তখন উনি বললো কি যে কই, কোনো কাজ নেই তো, তবে এসেছো ভালো করেছো। এখান থেকে আমাদের যেসব জিনিসপাতি ওদিকে যাবে সেগুলো আমি রেডি করে রেখেছি, তবে জিনারা সেগুলো নিয়ে যাবে, তোমরা তোমরা এসেছো যেহেতু তোমাদের সাথে যাবে, সমস্যা নেই। আর তোর বড় বোনকে বলিস রেডি হতে, ঠিক আছে? আমার পরিপ্রেমিকা তখন বলল, ওরা এখনও তৈরি হয়নি, আর তোমরা কখন বের হবা? তখন ওনারা বলেন কি যে এই তো আমরা যাবো, অনুষ্ঠান তো দুপুর পর পর, দেখি আমরা এখনই সবাই প্রস্তুত হচ্ছি। আমি কামেল জিনকে বললাম যে আপনি এখনই আমার সঙ্গে চলুন, এখানে থেকে বা কী করবেন, ওইখানে আপনার জন্য সবাই অপেক্ষা করে বসে থাকবে। আমি নির্ঘাত বলে দিতে পারি যে আপনাকে ছাড়া হয়তো অনুষ্ঠান শুরুই করবে না। তারপর যাই হোক সমস্ত কিছু রেডি। আমি ওকে এক পাশে নিয়ে গিয়ে বললাম যে তুমি এটা কি ঠিক করলে, তুমি এখানে কেন নিয়ে এসেছো বলো তো? ও তখন বলল, তোমাকে জড়িয়ে ধরার জন্য। ওইখানে আসলে তোমাকে ধরতে পারছিলাম না, দরজা খোলা ছিল, এবং সেই সাথে ওইখান থেকে বাইরে বেরিয়ে এনে তোমাকে ধরার জন্য এই যে এখন খুব শক্ত করে তোমাকে জড়িয়ে ধরবো। তারপর ও আমাকে সাথে করে ওর নিজের রুমে নিয়ে গেল, এবং ও কি করতে চাইছে সেটা আমি বুঝতে পারছি। ও আসলে আমার আদর পেতে চাইছে, কিন্তু সেটা তো এখন সম্ভব না। এরকম ঝামেলার ভিতরে এটা তো কোনোভাবেই আমি করবো না, সেটা আমি ওকে বলে দিলাম। ওকে বললাম কি যে ওহ কী করছো এটা, এখন এখান থেকে চলে যেতে হবে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে ওনারা তো আমার জন্য অপেক্ষা করছেন, দ্রুত চলো তো, এত এরকম করো কিসের জন্য, এখন আমাদের বিয়ে হয়নি। তো তারপর ও বললো কি যে আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি তোমাকে পরে, এখন ঝামেলার ভিতরে তোমাকে ছেড়ে দিলাম। তারপর বাইরে এসে দেখি সমস্ত কিছু রেডি। একটা বিশাল আকৃতির বাহন ওদিকে যাওয়ার জন্য তৈরি হয়েছে, এবং তার ভিতরে বেশ কিছু জিনিসপাতি রেডি করা আছে। সেই জিনিসপাতি নিয়ে আমাদেরকে যেতে হবে। সামনের গাড়িতে আমাদের যে মূল যে জিনিসপাতি, সেই জিনিসপাতিগুলো যাচ্ছে। মাঝখানের গাড়িতে আমরা 4 জন, আমি, আমার পরিপ্রেমিকা, ওর বড় বোন এবং ওর জামাই, এবং পেছনের গাড়িতে বেশ কিছুক্ষণ পরে এই বাড়ির আরও কিছু লোকজন ওইদিকে যাবে। একটা বিয়েকে ঘিরিয়ে যে এরকম তোড়ঝোড় চলতে পারে সেটা আমার আসলে বিশ্বাসই ছিল না। আর আমার জন্য যে এমন কিছু করা হচ্ছে সেটাও আমি কোনোদিন বিশ্বাস করতে পারছিলাম না, কারণ সমস্ত কিছু
এত বিদ্যুৎ বেগে আগাচ্ছিল, আমার কেন যেন অবিশ্বাস হচ্ছিল। আমি বাহনে চড়ে আসমানে ভাসছিলাম আর এটাই ভাবছিলাম যে এটা আদতেও কি আমার বোনের বিয়ে হচ্ছে। আমি কোনোদিন ভাবতে পারিনি। আমার বাবা যখন মারা গিয়েছিল তখন ভেবেছিলাম যে আমার ৩ বোনের বিয়ে কিভাবে দিব এবং আমার ভবিষ্যতে কি হবে। কিন্তু আল্লাহ তাআলা কার ভাগ্য কখন কোথায় কিভাবে লিখে রেখেছে সেটা আসলে কেউই বলতে পারে না। এরগুলো ভাবতে ভাবতেই আমরা প্রায় কাছাকাছি চলে আসলাম। তারপর যখন ওইখানের বাড়ির সামনে আমরা সকলেই নামলাম, নামার পরে সকলে আমাদেরকে সম্বোধন জানার জন্য এগিয়ে আসলো। খানিকক্ষণ বাদে বিয়ের অনুষ্ঠান শুরু হবে। আমাকে আমার ছোট বোন দেখে বলল কি যে, ভাইয়া তুই কোথায় গেছিলি? সকলের মাঝখানে আমার জন্য কেমন লাগতেছে, আমি এখানে কিভাবে থাকবো বলতো? আমি তখন বললাম, এখানে যেরকমভাবে থাকা যায় সেরকমভাবেই থাকবি। জায়গাটা খারাপ কি? জায়গাটা তো খুব ভালো, তাই না? এবং সব মিলিয়ে এই জায়গাটাই তো সারাদিন থাকতে হবে এবং অভ্যাস হয়ে যাবে, চিন্তা করিস না। তো তখন ও বলল কি যে, তুই এখানে থাকবি না আমার সঙ্গে? আমি বললাম, তোর সঙ্গে আমি থাকতে যাবো কিসের জন্য? তখন আমার পরিপ্রেমিকা আমাকে বলে উঠল, ও থাকবে আমার সঙ্গে আমার বাড়িতে। তুমি জানো না যে আমরা খুব দ্রুতই বিয়ে করছি? ও আসলে এইসব বিষয়গুলো আজ করতে পেরেছিল। তো বলল কি যে, কি ভাইয়া সত্যি? আমি বললাম কি যে, তুমিও না কার সামনে কি বলো, তোমার আসলেই কোনো বুদ্ধি শুদ্ধি নেই। এই এই কোনো ওসব কিছু না, তুই যা। যাই হোক, সকলে মিলেই উপস্থিত হয়েছে একটা জায়গায় এবং এখানে যারা আছে সবাই প্রায় জিন এবং জিনেদের মাঝখানে আমরা মাত্র গুটি কয়েক মানুষ। এর মাঝখানে আমার নজর গেল বারান্দার একটা জায়গায়। আমি খেয়াল করলাম যে আমার চাচাতো ভাই নাবিল ওইখানে দাঁড়িয়ে আছে। আমি সঙ্গে সঙ্গেই হকচকিয়ে গেলাম। দেখে বললাম কি যে, এটা কি সত্যি? ভালোমতো চোখ কচলে আমি আবার ওদিকে তাকালাম। দেখলাম সত্যি সত্যি আমার চাচাতো ভাই নাবিল ওখানে দাঁড়িয়ে আছে। আমি সঙ্গে সঙ্গে সেখানে ছুটে গেলাম। বললাম কি যে, তুই এখানে কি করছিস? ও তখন বলল, আমি এখানে কি করছি সেটা আমি জানি না। তোমার ঘরের দরজা দিয়ে আমি তোমাকে ডাকতে গেলাম। দরজা বাইরে থেকে খোলা ছিল। ভেতরে ঢুকে যখন আমি বের হতে যাব, তখনই আমি একটা অন্ধকার রুমের ভিতর ঢুকে গেলাম। তারপর আমি এখানে চলে এসেছি। আসলে এটা কোন জায়গা আমি তো কিছু বুঝতে পারতেছি না। আমি তখন বললাম, তুই কাজ করেছিস কি? তুই এখানে কেন এসেছিস? আর তুই আমার ঘরে কিসের জন্য আসছিলি? আমি তখন এই কথা বলার পর ও জানালো যে, আরে তোমার কাছে তো একটা কাজ ছিল। কিন্তু তোমার ঘরে যখন ঢুকলাম দরজা অটোমেটিক বন্ধ হয়ে গেল। তারপর আমি বেরোতে গিয়ে দেখি এরকম একটা অন্ধকারচ্ছন্ন জায়গার ভিতরে চলে এসেছি। আর এরপরে এইখানে, এটা কোন জায়গা? আমি তখন বললাম, এসব নিয়ে তোর ভাবতে হবে না, দ্রুত চল, তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। তারপর ওকে নিয়ে আমি সেই দরজার কাছে গেলাম। দরজার কাছে গিয়ে সেই দরজার ভিতর দিয়ে ঢুকে আমার নিজের রুমে চলে আসলাম। রুমে এসে সেই লুপহোলটা বন্ধ করে দিলাম। বললাম কি যে, খবরদার এইখানটা থেকে দ্রুত বের হয়ে যা। আর এই কথা কাউকে বলবি না, ঠিক আছে? তুই কোথায় গেছিলি, কিভাবে গেছিলি, কি দেখছিস সেসব কিচ্ছু বলবি না। আমি বললাম কি যে, এসব বলার পরে ও যখন জানালো যে এটা কোথায় ছিল আর ওইটা কোন জায়গায়, এরকম অদ্ভুত অদ্ভুত সব জিনিসপাতি, এত সুন্দর জায়গা। আমি তখন ওকে বললাম যে, কী কী কাজে আসছিলি সেটা বল। ও তখন বললো যে, ভাইয়া কিছু টাকা লাগবে আমার, এই জন্য আসছি। আর এখন তো আমি বেশি টাকা নিব। এটা কোন জায়গা আমি সবাইকে বলে দিব কিন্তু। আমি তখন বললাম যে, এটা কোন জায়গায় সেটা জানলে তুই প্যান্টটা একদম মুতে দিবি। ও তখন বললো, কোন জায়গা এটা? আমি তখন বললাম, এটা জিনেদের দেশ এবং আমি যদি জিনকে দিয়ে বলি যে তোরে উঠায় নিয়ে আসুক, উঠায় নিয়ে এসে সারা জীবন এখানে বন্দি রাখুক, সেটা ভালো হবে? আমার বেশি টাকা চাস, ধর, তুই কয় টাকা লাগবে? ও তখন বললো 200 টাকা হলে হবে। আমি একটা 500 টাকার নোট বাড়িয়ে দিয়ে বললাম, এটা নিয়ে যা, আর এই কথা কাউকে বলবি না। আর তুই আমার রুমের ভিতরে আর কখনো আসবি না, ঠিক আছে? আমার ধারণা ও পেট পাতলা লোক, ও অনেকেই বলে বেড়াবে, যার কারণে আমি একজন জিনকে ডাকলাম। ও যাওয়ার সঙ্গে সঙ্গেই আমি একজন জিনকে সেখানে উপস্থিত হতে বললাম। সঙ্গে সঙ্গে আমার সামনে দৃশ্যমান হলো। আমি বললাম কি যে, ওর পেছন পেছন থাকবা তুমি এবং ও কি করে সেটা দেখবা। যদি ও কোনো কাউকে এই ঘটনার কথা বলতে যায় তাহলে সঙ্গে সঙ্গেই ওকে ভয় দেখাবা এবং যদি না বলে তাহলে কোনো কিছু করার দরকার নেই, ওর সঙ্গে সঙ্গে থাকবা এবং ভয় দেখাবা এমনভাবে যেন ও ওইটাকে বলার সাহস না পায়। ও যেহেতু জেনেছে যে আমরা জিনের দুনিয়ায় গিয়েছি এবং একটা জিনকে দিয়ে যদি আমি সুপারিশ করি তাহলে ওকে ভয় দেখাবে, সেহেতু ও নির্ঘাত বলবে না। তুমি ওর পিছন পিছন থাকবা, ঠিক আছে? জিনটা তখন বলল, ঠিক আছে। তাই বলে আমার চোখের সামনে থেকে সে আবার ভ্যানিশ হয়ে গেল। আমি কি করছি সব? আমার কাছে এখন জিন পানি ভাত হয়ে গিয়েছে। জিনদেরকে এখন আমার ভয় লাগে না, অথচ কিছুদিন আগে কি পরিমাণ ভয় লাগতো। আমি সঙ্গে সঙ্গে আবার লুপহোলের দরজাটা খুললাম। আমার দরজাটা আবার অন্ধকারচ্ছন্ন হয়ে গেল এবং সেটার ভিতর দিয়ে আমি ঢুকে গেলাম। ঢুকে আমি সেই দরজার মুখটা আবার বন্ধ করে দিলাম, যাতে করে বাইরে থেকে কেউ প্রবেশ করতে না পারে। এটা আমার ভুল হয়েছে যে কেউ প্রবেশ করেছে, অবশ্য যাই হোক, এখন যা ঘটেছে ঘটেছে। আমি যখন ভিতরে গেলাম তখন আমার পরিপ্রেমিকা আমাকে বলল কি যে, তুমি কোথায় গিয়েছিলে, তোমাকে কতক্ষণ ধরে খুঁজছি। আমি বললাম, একটা ঝামেলা হয়েছে আর আমার লুপহোল খোলা ছিল। আমার চাচাতো ভাই এদিক দিয়ে ঢুকে চলে এসেছিল, ওকে বাড়ি পর্যন্ত দিয়ে আসলাম। ও কোনো কিছু বলে দিলে ওর পিছনে জিন লাগিয়ে দিয়েছি, ওকে একদম শাস্তা করে ছাড়বে। পরিপ্রেমিকা তখন বলল, কি সমস্যা হবে না তো? আমি বললাম, কোনো সমস্যা হবে না। তারপর বললাম, এদিকের কি অবস্থা?
ও বলল কি যে, আরে তোমাকেই তো সবাই খুঁজছে, এদিকে তো বিয়ের সমস্ত কিছু রেডি হয়ে গিয়েছে, সমস্ত আত্মীয় স্বজন চলে এসেছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা সমস্ত কমপ্লিট হয়ে গিয়েছে, অনেকে খেয়ে ফেলেছে, একটু পরে বিয়ের অনুষ্ঠান শুরু হবে, দেখো এখানে সমস্ত কিছু সাজানো হয়েছে, আর তুমি এখন পর্যন্ত গোসল টোসল কিচ্ছু করলে না, জামা কাপড় কিচ্ছু পরলে না, চলো তাড়াতাড়ি। আমি দেখি যে ও সুন্দরভাবে সেজে গুজে বসে আছে, আমি তাহলে বাড়িতে গিয়ে কতক্ষণ কাটিয়ে এসেছি সেটাই আমার মাথায় ঢুকছে না। তারপর আমি নিজের রুমে গেলাম। ও আমার জন্য দারুণ এক ধরনের পাঞ্জাবি এবং সেই সাথে এক ধরনের পোশাক নিয়ে এসেছে। পাঞ্জাবিটা দেখতে আমাদের নর্মাল ট্রেডিশনাল পাঞ্জাবির মতো না, একটু ভিন্ন রকমের পাঞ্জাবি। তারপর আমি যখন সেগুলো পরছিলাম, ও আমার দিকে ড্যাব করে তাকিয়েছিল। আমি বললাম, কি দেখছো? চোখ বন্ধ করো, লজ্জা লাগে না তোমার? তখন বললো, নিজের হাজবেন্ডকে দেখবে আবার লজ্জা কিসের? কোনো লজ্জা নেই। তারপর আমি ওর সামনেই এগুলো চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে দেখলাম আমাদের দুজনকে আসলেই জামাই বউয়ের মতো লাগছে এবং অদ্ভুত রকমের লাগছে। পাশের রুম থেকে যখন আমার ছোট বোনকে সাজিয়ে গুজিয়ে বের করছিল, তখন ওকে দেখে আমার চোখে পানি চলে আসলো। আমি বললাম যে, ওকে এরকমভাবে সাজতে দেখে আমার সত্যি খুব ভালো লাগছে, এবং আমি যে ওকে ভালো একটা জায়গায় বিয়ে দিতে পারছি এটাই আমার কপালে ছিল হয়তো। তারপর আমার প্রেমিকা আমার হাত শক্ত করে ধরে বলল, সব কিছু ভালো হবে, তুমি চিন্তা করো না। যাই হোক, সকলকে বিয়ের অনুষ্ঠানের ওইখানে নিয়ে যাওয়া হলো। বাড়ির সামনে বিশাল এক মঞ্চ সাজানো হয়েছে। সেই মঞ্চর ওইখানে একটা সোফা জাতীয় সিট রাখা হয়েছে। তারপর আমার সেই জিন যে আমার বোনের হবু জামাই আছে, সে বসে আছে এবং আমার বোন বসে আছে। খানিকক্ষণ বাদে একজন মৌলবী আসলো। মৌলবী এসে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করলো এবং আমার চোখের সামনেই একটা জিনিস সঙ্গে আমার বোনের বিয়ে হয়ে গেল, এবং সেটা আমার কাছে অবশ্যই আনন্দের এবং অনেক আনন্দ লাগছিল আমার কাছে। যাই হোক, এরকম করে বিয়ের অনুষ্ঠান ওই দিনকে সম্পন্ন হয়ে গেল, এবং এখন থেকে আমার বোন এখানেই থাকবে, সেটাই হচ্ছে গিয়ে আসল বিষয়, এবং ও সুখে থাকলেই আমার হয়তো শান্তি লাগবে। যাই হোক, সন্ধ্যা হয়ে গেল এবং এখানকার যতগুলো জিনেরা এসেছিল সকলে একে একে এই জায়গা প্রস্থান করতে শুরু করলো, এবং সন্ধ্যার পরে তো জায়গাটা একটু শিথিল হয়ে গেল। এবং সন্ধ্যার কিছুক্ষণ আগে আমার সেই হবু শ্বশুর মানে হচ্ছে কামেল, যিনি এখানে উপস্থিত হলেন, উপস্থিত হয়ে বললেন যে, তোমাদের জন্য দোয়া করি, তোমরা যেন সুখী হও সবসময় এবং ভালো থাকো। আমি এসেছি জাস্ট তোমাদেরকে দোয়া করার জন্য, এখন আমাকে আবার চলে যেতে হবে, আমার ওইখানকার ওই জিনিসগুলো একা ফেলে তো আমি আসতে পারি না। তো যাই হোক, তোমরা সবসময় সুখী থেকো। তো আমার বোন আমাকে ধরে আসলে কান্না করছে, বলছে কি যে, আমি এখানে কীভাবে থাকবো তোদেরকে ছাড়া? আমি তখন বললাম, আরে সমস্যা কি, আমি তো এখানেই আছি, তুই দেখলি না যে আমরা কীভাবে আসলাম? এখান থেকেই এখানে, তোর যখনই মন থাকে তো এখান থেকে চলে যাবি আমাদের বাসায়, সমস্যা কি? আর অন্য কিছু করার জন্য ও তো আছে, মানে ওর যে জামাই কথা, ওর জামাইয়ের দিকে সেটা দিয়ে বললাম। ছেলেটা আসলে খুব ভালো এবং খুব কদর করে আমাকে খুব সম্মান করে কথা বলে। সব মিলিয়ে আমার যেন অন্যরকম লাগছিল। সন্ধ্যার পরপর সকল কিছু যখন আস্তে আস্তে শিথিল হতে লাগলো, সমস্ত আত্মীয় স্বজন চলে যেতে লাগলো, বিয়েবাড়ির এক প্রকার আমেজ শুধুমাত্র বাতির মধ্যে সীমাবদ্ধ থাকলো, তখন আমার পরিপ্রেমিকা আমাকে বলল, চলো এখান থেকে যাই, এখানে আর থাকা যাবে না, চলো আমাদের সেই ওক ট্রির যে বাসা আছে সেই বাসার এখানে যাই, ওইখানে না গেলে আমার আসলে ভালো লাগছে না। আমি তখন বললাম, ওইখানে কেন যেতে হবে, এখানে থাকি না, ভালোই লাগছে। তখন ও আমাকে জোর জবরদস্তি করে সেখানে নিয়ে গেল। আমি ওইখানে গিয়ে কেমন যেন একটু ইমোশনাল হয়ে পড়লাম। বললাম কি যে, এখন আমার নিজের বলতে আর কেউ রইল না, আমি হয়তো একা একাই ওখানে থাকতে হবে আমাকে। ও তখন বলল, আরে বাবা, আমি তো আছি, এরকম করছো কিসের জন্য? আমি তোমার সঙ্গে সবসময় আছি, থাকবো এবং কখনো তোমাকে ছেড়ে যাব না। আমি তখন বললাম যে, তুমি তোমার এসব রসিকতা মার্কার কথা বন্ধ করো। তোমার বাবা যদি জানতে পারে যে আমি তোমার সঙ্গে প্রেম করছি এবং তোমার সঙ্গে ছি কী সমস্ত কাণ্ড করেছি, এসব যদি জানতে পারে, তাহলে উনি তো আমাকে খারাপ ভাবেন। আর তুমি, তাই বলে আমি ওর হাত ছাড়িয়ে নিলাম। তো আমাকে বলল যে, তুমি এমনটা ভাবছো কিসের জন্য? আমার বাবা এসব বিষয়ে কোনো কিছু ভাববে না, তুমি শুধু শুধু চিন্তা করছো। এরকম চিন্তা করে কি হবে বলো তো? কোনো কিছু হবে না, এরকম চিন্তা করো না দয়া করে। ও আমার কাছে আসতে গেল, আমি ওর হাতটা ছাড়িয়ে দিলাম। ছাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই ও বলল কি যে, এরকম করছো কেন আমার সঙ্গে? আমি বললাম, আমি আর কখনোই তোমার কাছে আসবো না, আর তুমি আমার কাছে যেও না। আমার বিয়েটা পর্যন্ত দায়িত্ব ছিল, আমি দায়িত্ব দিয়ে গেলাম, করে গেলাম, আর সেই সাথে এখন থেকে আমি আর তোমাদের এখানে আসবো না। এই কথা বলতেই ওর চোখ বেয়ে পানি পড়তে লাগলো এবং ও বিছানার উপর বসে কান্না করছে একা একা। আমার কেন যেন বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। সব মিলিয়ে আমি কি করব? আমি কি ওর সঙ্গে থাকবো নাকি থাকবো না? থাকলেও তো এক প্রকার ওর সঙ্গেই আমাকে ওর বাবার যে মান সম্মান সেগুলো সব জড়িত আছে, কিন্তু ওর বাবা কি বিষয়টা মেনে নিবে? সেসব বিষয় নিয়ে আমি বসে বসে ভাবছিলাম। আমার নিজের চোখ দিয়ে পানি পড়ছিল। দেখলাম ও কান্না করছে খুব। আমার খুব খারাপ লাগলো। আমি ওর কাছাকাছি এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে বললাম কি যে, আরে পাগলি, কান্না করছো কিসের জন্য? আমি তো তোমাকে ভালোবাসি, তোমাকে ছেড়ে কি আমি যেতে পারি? শুধুমাত্র রাগের মাথায় বলে ফেলেছি, তুমি এরকম কান্না করো না। তারপর ও আমাকে বলল কি যে,
তুমি আমার কাছে এসো না, তুমি আমাকে এমনভাবে কেন বলবে? আমাকে মারতে লাগলো। তারপর ওকে আমি কাছে টেনে নিয়ে ওর ঠোঁটে ঠোঁট রেখে চুমু খেতে লাগলাম। ওকে বললাম যে আমি তোমাকে কখনো ছেড়ে যাব না এবং আমি তোমাকে খুব ভালোবাসি, অনেক বেশি, আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। তারপর ও এবং আমি সেখানে ভালোবাসার অতল গহ্বরে ডুবে গেলাম এবং আমাদের রাত্রি যাপন হলো এক অন্যরকম স্বর্গীয় রাত্রি যাপন। সকালবেলা আমি এবং আমার পরিবারিকা যখন ঘুমিয়েছিলাম, আমি খেয়াল করলাম বাহিরে জানালা দিয়ে কেউ একজন আমাদের দিকে তাকিয়ে আছে। বেশ খানিকক্ষণ ওই জিনিসটা এখানে আশেপাশে ঘোরাফেরা করছে। সেটার আলো রিফ্লেকশন হয়ে আমার জানলার ভেতর দিয়ে ভেতরে পড়ছে এবং বোঝা যাচ্ছে যে বাইরে কেউ আছে। এই রুমের সিস্টেমটা এমন যে বাহিরে থেকে কোনো কিছু হলে সেটা ভেতরে থেকে দেখা যাবে, কিন্তু ভেতর থেকে বাহিরে দেখা আসলে একটু টাফ বিষয় এবং ওই জিনিসটা আমাদের দিকে বারবার এরকমভাবে তাকাচ্ছে। তারপর আমি যখন উঠে দরজাটা খুলে বললাম কি যে, "কী ব্যাপার? আপনি কে এবং আপনি এইখানে এরকমভাবে আমাদেরকে বিরক্ত করছেন কিসের জন্য?" আমি খেয়াল করলাম সেই বিশাল আকৃতির ডানাওয়ালা মানুষটি আস্তে আস্তে নিচে নেমে আসলেন। নিচে নেমে এসে তার ডানা আচমকা গায়েব করে ফেলল এবং আমার কাছে এসে বলল যে, "তোর এত বড় সাহস! তুই একজন মানুষ হয়ে আমাদের সর্দারের মেয়ের সঙ্গে এখানে? ছি, ছি, ছি! আমি এটা এখনই আমার সর্দারকে গিয়ে বলে দিব।" তখন আমার সেই পরিপ্রেমিকা ভেতর থেকে বের হলো। বের হয়ে বলল কি যে, "তুই তুই এখানে কি করছিস? আমি তো তোকে কতবার বলেছি যে তুই আমার পিছু নিবি না, আর তুই কেন আমার পিছু নিতে নিতে এখানে চলে এসেছিস বলতো?" আমি তখন বললাম, "ওকে।" ও তখন বলল, "ও হচ্ছে আমার চাচাতো ভাই। ওকে আমি কতবার নিষেধ করেছি যে আমাকে কখনো ফলো করবি না। খুবই বখাটে টাইপের ছেলে। ছোটবেলায় আমাকে একবার আমার সঙ্গে খারাপ কিছু করতে গিয়েছিল। ছি! তোকে আমি কতবার বলেছি এইসব খারাপ চিন্তা বাদ দে। আর তোর মতো খারাপ জিন আমি আমাদের এই রাজ্যে একটাও দেখিনি। তোকে বলেছি না আমার পেছনে পেছনে কখনো আসবি না?" ও তখন বলল যে, "আমি চাচাজিকে বলে দিব সমস্ত কিছু। তুই একটা মানুষের সঙ্গে, ছি! এটা তখন এখন তোর চোখে বাধে না? তোকে যখন আমি প্রেমের প্রস্তাব দিয়েছিলাম, বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, তুই তখন কি করেছিলি? তুই আমাকে ফিরিয়ে দিয়েছিলি। আর এখন একটা মানুষের সঙ্গে? এই কথা কি চাচা জানে?" আমি তখন বললাম, ভাই দয়া করে আপনি এটা দয়া করে বলবেন না ওনাকে। এটা বললে সর্বনাশ হয়ে যাবে।" তখন আমার পরিপ্রেমিকা বলল, "তুমি ওর কাছে ক্ষমা চাচ্ছ কিসের জন্য? ও বলুক গিয়ে। বলে বরঞ্চ আমাদেরই উপকার করবে। আমরা কিভাবে বলবো বিষয়টা বাবাকে সেটাই ভাবছিলাম। কিন্তু ও এখন বলে দিয়ে আমাদেরই উপকার করবে।" এটা ও বলতে লাগলো। তখন ওর সেই চাচাতো কামেল শয়তান জিনটা বলল, "হ্যাঁ, এটা তো বলবেই। তোদের চালাকি বুঝি আমি বুঝি না। আমি চাচাকে বলে দিব এবং সেটা এখনই।" সঙ্গে সঙ্গে ও আকাশে উঠতে শুরু করলো। পেছন পেছন আমার পরিপ্রেমিকাও উড়ে ওকে ধরার চেষ্টা করলো এবং ওকে একটা আঘাত করে সঙ্গে সঙ্গে নিচে ফেলে দিল। ও মাটির সঙ্গে এসে সজোরে আঘাত খেলো এবং আঘাত খেয়ে নিচে পড়তেই আমার পরিপ্রেমিকা নিচে নেমে আসলো। বলল কি যে, "তুই বাবাকে কখনোই বলবি না। যদি বলিস তাহলে তোকে একদম মেরে ফেলবো। তুই জানিস আমার শক্তি সম্পর্কে।" ও তখন বলল, "তোর শক্তি সম্পর্কে ঘোড়ার ডিম, আমি এখনই উড়ে যাচ্ছি।" তারপর ও এখান থেকে আচমকা গায়েব হয়ে গেল। আমি তখন বললাম, "এবার কি হবে? তুমি ওকে এরকমভাবে উস্কে দিলে কিসের জন্য? ও এখনো কি হবে আমি কিছুই বুঝতে পারছি না। আমি সত্যি সত্যি এখান থেকে চলে যাচ্ছি। আমি আর তোমার কাছে ফিরে আসবো না। এই সমস্যার জন্যই মূলত আমি আমি আসলে কি করবো কিছু বুঝতে পারছি না।" তারপর আমি ওকে বললাম, "আমাকে দ্রুত বাড়িতে দিয়ে এসো। আমি এখানে থাকছি না।" তো ও তখন বলল যে, "এরকম করো না।" আমার কাছে এগিয়ে আসতেই ওকে আমি এক ঝাড়ি মেরে নিচে ফেলে দিলাম। আমার একটুও মায়া লাগলো না। কিন্তু আমার ওকে দেখে কেমন যেন অন্যরকম লাগছে। ওকে বললাম, "তুমি এখানে থাকো, আমি চলে যাচ্ছি।" তারপর আমি দক্ষিণ দিকে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে হয়তো অনেক দূর যাওয়া যাবে, তবে সেটা যাওয়া সম্ভব না। তখন আমার মনে পড়ল যে ওই কামেল জিন আমাকে একটা বাহন দিয়ে রেখেছে, যে বাহন আমি ডাক দিলে চলে আসবে। আমি তখন সিকমুন্ডু বলে ডাক দিলাম। সঙ্গে সঙ্গেই দক্ষিণ আকাশ থেকে একটা বাহন উড়ে আমার দিকে চলে আসলো এবং সেখানে যে বাহন রক্ষী আছে তারা আমাকে বলল, "উঠে পড়ুন।" তখন আমি উঠে বসলাম। পেছনে চেয়ে ও যে আমার পেছনে আছে, আমার পেছন পেছন আসেনি, আমাকে শুধুমাত্র ডেকেছিল। তারপর আমি সেই বাহনে উঠে চলে গেলাম। ও আমাকে পেছন থেকে ডাকছে। আমি পেছনের দিকে তাকালাম না। আমি দেখতে পাচ্ছি যে ও পেছন থেকে আমাকে ডাকছে এবং আমি উড়ে আমার সেই বোনের শ্বশুরবাড়ির এখানে চলে গেলাম। গিয়ে সেই দরজার কাছে গিয়ে আমি সেই দরজার ভেতর দিয়ে আমার নিজের জগতে চলে আসলাম। আমি জানি যে আমি ওইখান দিয়ে আর কখনোই ওর ওইখানে যাব না। কারণ যদি ওই কামেল জিন কোনোভাবে জানতে পারে যে আমি ওর কাছে গিয়েছিলাম এবং ওকে আমি ভালোবেসেছি এবং ওকে এরকমভাবে আমি আমার নিজের করেছি, ওর সঙ্গে এরকম রুচি করেছি, তখন তারা কী ভাববে সেটা নিয়েই আমি এক প্রকার অন্যরকম শঙ্কার মধ্যে ছিলাম। আমাকে এই যে সবাই খোঁজাখুঁজি করবে সেটা আমি জানতাম। আমি নিজের ঘরে এসে নিজের বিছানায় শুয়েছিলাম আর ওকে আমি বলেছি যে আমার এখানে যেন ও না আসে, কারণ এখন যদি কোনো একটা ঝামেলা ঘটে যায় তখন কি হবে। আমি যখন শুয়েছিলাম
আমি দেখি আমার পাশে বসে আমার পরিপ্রেমিকা কান্না করছে। আমি ঘুম থেকে উঠেই এটা দেখতে পেলাম। আমি তখনই ভয় পেয়ে পেছনে সরে গেলাম। বললাম কি যে, তুমি এখানে কি করছো, আর তুমি এখানে কেন এসেছো বলো তো? তোমাকে না বলেছি তুমি এখানে আসবা না? ও তখন বলল যে, আমি বাবার সঙ্গে খোলাসা করে কথা বলবো। ও বলার আগে তুমি এসব বিষয় নিয়ে একদমই চিন্তা করো না। আর আমার ধারণা যে বাবা কোনো কিছু বলবে না আমাদেরকে। তোমাকে নির্ঘাত সে অনেক পছন্দ করে। তুমি এমন কেন করছো বলো তো? আমি তখন বললাম যে, দেখো, অনেক বছর পর সুখের সন্ধান পেয়েছি। অনেক বছর পর তোমার বাবার জন্য হয়তো আমার এতটা সুখ এসেছে। আমার বড় দুই বোনকে বিয়ে দিয়েছি, ছোট বোনকে বিয়ে দিয়েছি। আমার নিজের সংসারে একটা অন্যরকম শান্তি এসেছে। তুমি সেটাকে নষ্ট করো না। তুমি দয়া করে এখান থেকে চলে যাও। আর তোমার বাবাকে আমি ধোঁকা দিতে পারবো না। এটা আমার এথিক্স এবং আমি এটা কখনোই পারবো না। ও তখন ওইখান থেকে চলে গেল। বলল কি যে, আমি আর কখনোই তোমার কাছে আসবো না। এটা বলেই সে ওইখান থেকে গায়েব হয়ে গেল। আমি মনে মনে সেখানে দুঃখবোধ করছিলাম এবং কান্না করছিলাম। খানিকক্ষণ বাদে খেয়াল করলাম আমার দরজাকেও টোকা দিচ্ছে। দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখলাম বাহিরে কেউ একজন দাঁড়িয়ে আছে এবং সেটা আর কেউ না, আমার চাচাতো ভাই নাবিল। ও আমাকে বলল যে, ভাইয়া আমাকে আর 500 টাকা দিবে। আমি বললাম কি যে, তোকে বোধহয় জিনের দ্বারা সত্যি সত্যি শাস্তি দিতে হবে। তুই 200 টাকা চেয়েছিলি, তোর 200 টাকা দিয়েছি, তুই আবার কেন টাকা চাচ্ছিস? সঙ্গে সঙ্গে আমি হাত ঘোরানোর সঙ্গে সঙ্গে দুটো জিন চলে আসলো সেখানে। জিন এসে বলল কি যে, কি সাহায্য করতে পারি? আমি বললাম যে, ওকে এখনই চ্যাংদোলা করে আকাশে তুলে ফেলো এবং উপর থেকে ছেড়ে দিবা। এরপরে যদি কোনো সময় আমার কাছে টাকা চাইছিস আর যদি এসব বিষয়ে কাউকে বলছিস, এই জিন দেখতেছিস না, নিয়ে একদম পাহাড়ের উপর ছেড়ে দিয়ে আসবে, তখন বুঝিস ঠেলা কাকে বলে। ও তখন বলল কি যে, আচ্ছা ঠিক আছে ভাই, আমি আসলে ভুল হয়ে গেছে। আমি ভাবছিলাম যে তুমি সব মিথ্যা কথা বলতেছ, কিন্তু এবার ঠিক আছে, আমি আর কিছু করব না। ও এটা বলে ওইখান থেকে চলে গেল। আমি দরজা লাগানোর সঙ্গে সঙ্গেই দরজার ভিতর থেকে ধাক্কা দিয়ে 3-4 জন লোক বেরিয়ে আসলো এবং সেটা আর কেউ না, আমার জামাইদা, মানে হচ্ছে বোন জামাইরা। ভেতরে যখন আসলো বলল কি যে, ওইখানে আমাকে একা ফেলে সকলে চলে আসছে, আপনার কোনো খোঁজ নেই কেন? ওইখানে গিয়ে দেখলে কি হয়, আমাদেরকে নিয়ে আসা যায় না? এই কথা বলতে লাগলো। ঠিক তখন সেই জিন দুটো এগিয়ে এসে বলল কি যে, ওনার সঙ্গে উচ্চস্বরে কথা বলবেন না, বললে কিন্তু খবর আছে। আমি বললাম কি যে, আচ্ছা ঠিক আছে, তোমরা যাও এখান থেকে। জিন দুটো আমার ইশারায় এখান থেকে ভ্যানিশ হয়ে গেল। এই কথা শুনে আমার বোন জামাই দুজন বেশ ভয় পেয়েছে এবং ভয়ে গলা টান দিয়ে অন্য রুমে চলে গেল। পেছন পেছন আমার বোন দুটো আসছে, বলল কি যে, আসলেই বিধির শ্বশুরবাড়ি অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর। তবে তুই এখানে কিসের জন্য? তোকে তো এখানে সবাই খুঁজছে। আমরা ওইখান থেকে অনুমতি নিয়ে চলে এসেছি। অবশ্য ওনারা বলেছিল যে এখানে থাকার জন্য, তবে আমাদের এখানে থাকতে ভালো লাগছিল না। এত সব জিনের মাঝখানে সত্যি অনেক ভয় লাগছিল। তবে ওরা তোকে ডাকছে, তুই যা তো ওইখানে। তুই চলে এসেছিস কিসের জন্য? মা এখানে রয়েছে, মা হয়তো আসবে না, বিথি অনেক কান্নাকাটি করতেছে, সেই জন্য আসতেছে না। আমি তখন ওইখান দিয়ে আবার সেই জিনের জগতে গেলাম। সেখানে গিয়ে আমি যখন ভিতরে ঢুকলাম, ঢোকার পরেই সেই নতুন জামাই, আমার বোনের জামাই বলল কি যে, ভাইয়া আসসালামু আলাইকুম, আপনার জন্য আমি বসে আছি। আপনার বোন তো সেই সকাল থেকে কান্না জুড়ে দিয়েছে আপনাকে দেখতে না পেয়ে। আমি বললাম, কই, কোথায় কান্না করছে, কিসের জন্য? রুমের ভিতরে গিয়ে দেখলাম ও সত্যি সত্যি কান্না করছে। আমাকে বলছে যে, তুই কোথায় গেছিলি, সকাল থেকে তোকে দেখতে পাচ্ছি না। আমি বললাম যে, আমি এখানেই আছি, আমি আর কোথায় যাব? আর আমার ঘর তো তোর ঘরের সাথে কানেক্টেড, তাই না? তুই চাইলে যে কোনো সময় যেতে পারবি, এত কান্নাকাটি করার কি আছে? ও তখন বললো কি যে, না কিছু নাই। আচ্ছা ঠিক আছে, তুই এখন আসছিস, এখন ঠিক আছে, তুই এখান থেকে যাবি না, ঠিক আছে? আর ভাবি কোথায়? আমি বললাম, ভাবি মানে? কার সামনে কি বলিস, মুখে আটকায় না কিছু, তাই না? তখন আমার যে নতুন জামাই ছিল সে আসলে বিষয়টা বুঝতে পারলো যে কাকে ভাবি বলে ডাকছে, এবং ওকে এই কথা বলতে বলতেই সেখানে সকলে এসে উপস্থিত হলো। বললো কি যে, সকলে এসে নাস্তা করে নেন। তারপর আমরা সকলে মিলে ডাইনিং টেবিলে বসলাম খাবার জন্য। ওরা বলছে কি যে আসলে কিছু কথা ছিল। আমাদের এখানে রেওয়াজ আছে যে বিয়ের 2 দিন পরে মেয়ের বাড়িতে গিয়ে আমরা আসলে ভোজের অনুষ্ঠান করি এবং সেখানে যাওয়া হয়। তবে আপনাদের ওইখানে যেতে পারবো কিনা বলতে পারছি না। আমাদের এখানে সেই আয়োজনটা আমরা করতে চাচ্ছি। আমি তখন বললাম যে, এরকম যেহেতু রেওয়াজ আছে আর বিয়ের 2 দিন পরে আমাদের ওইখানেও মেয়েরা শ্বশুরবাড়ি থেকে বাড়িতে আসে নতুন জামাই সহকারে। তো আমরা চাচ্ছি যে জিনিসটা এখানেই হোক, আমাদের বাড়িতেই হোক। যদিও আমরা দরিদ্র গরিব, হয়তো থাকতে দেওয়ার মতো যেরকম জায়গা নেই, তবে ওর ভিতরেই আমরা যতটুকু পারি কষ্ট মষ্ট করে আমরা বিষয়টাকে অ্যাডজাস্ট করব। তো তখন সেই লোকটি বললেন কি যে, দেখুন এইসব বিষয় নিয়ে আমার কোনো সমস্যা নেই, তুমি খুব ভালো ছেলে, এটা আমি জানি, এবং তোমরা যেখানে থাকো সেটাই আমাদের ঠিকানা আর কি। এবং আমাদের এইসব অর্থ সম্পত্তি বা আমরা বড় তোমরা ছোট, এইসব বিষয় নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তোমাদের সাথে সত্যতা করতে পেরে আমরা খুব আনন্দিত, কারণ তোমরা খুব ভালো মানুষ, এবং ভালো মানুষ আমি পৃথিবীতে খুব কম দেখেছি। মানুষটা বেশিরভাগ সময় খারাপই হয়। তবে এটা যেহেতু বলেছ, আমি দেখি কোনো একটা ব্যবস্থা করা যায় কিনা।
তবে তুমি কিন্তু এইসব বিষয় না করতে পারবা না, ঠিক আছে? আমি তখন বললাম, কোন সব বিষয়? উনি তখন আমাকে জানালেন যে কি করা হবে সেই সব বিষয়ে কোনো কিছু বলতে পারবা না। আমি সমস্ত কিছু তৈরি করব, ঠিক আছে? এবং যা কিছু করা লাগে সব কিছু রেডি করে দিব। এইসব বিষয় নিয়ে তোমাদের কোনো কিছু ভাবতে হবে না। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু বলছেন, আমি আর কি বলবো। ওইখানে উপস্থিত ছিলেন সেই কামেল জিনো, মানে হচ্ছে আমার হবু শ্বশুর, এবং তিনি বললেন যে হ্যাঁ, ওর জন্যই তো এতটুকু করাই যায়, এবং ও যেহেতু ভালো ছেলে, আর ওইখানের ওরা যেখানে থাকে সেই জায়গাটায় যদি এরকম কোনো কিছু করা হয় তাহলে হয়তো মানুষের দৃষ্টি কাড়বে এবং মানুষ নানান কথা বলবে। আর ওরা যে পরিবেশে থাকে তাতে করে আমার মনে হয় যে ওইখানে একটু গোপনভাবে কোনো কিছু যদি তৈরি করা যায়। তখন ওরা কথা বলতে লাগলো ওদের ভাষায়। আমি ওইখান থেকে উঠে চলে আসলাম। ওরা আসলে কী করতে চাচ্ছে কিছু বুঝতে পারছি না। যাই হোক, আমি নিজের ঘরে চলে গেলাম। এইখানকার যে ঘরটা আমাকে থাকতে দেওয়া হয়েছে, আমার আসলে খুব খারাপ লাগছিল আমার পরিপ্রেমিকার জন্য। ও কি সত্যি সত্যি আমার কাছে আর আসবে না নাকি? আমি যতটুকু জানি যে ও আমাকে ছেড়ে কখনো থাকতে পারে না, কিন্তু গতকাল রাত থেকে এখন পর্যন্ত ও আমার কাছে আর আসেনি। ওই যে গিয়েছে আর আমার কাছে আসেনি, এবং কেন আসেনি সেটা আমি বুঝতে পারছি না। তাহলে কি ও সত্যি সত্যি রাগ করেছে এবং রাগ করে আমাকে ছেড়ে চলে গিয়েছে? এমনটা যদি হয় তাহলে আমি সইতে পারবো না, আমার খুব কষ্ট হবে। আমি বারান্দায় বসে কান্না করছিলাম আর এইসব জিনিসই ভাবছিলাম। আমার জীবনটা কোন দিকে বয়ে আসলো এবং কোন দিকে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। সারাদিন আমি এখানে, এবং আমাকে নাকি আরও একদিন এখানে থাকতে হবে। আগামীকালকে একবারে নিয়ে ওইখানে যাব, সেরকমটাই চিন্তা ভাবনা ওরা আমাকে দিল, এবং বললো কি যে এরকমভাবেই আসলে করতে হবে। আসলে আপনার বোন তো এখানে থাকতে চাচ্ছে না, আপনাকে ছাড়া আর কি। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, আমি এখানেই থাকি। এখানে এরকম করে প্রায় একটা দিন কেটে গেল। আমি তো নিজের ঘর থেকে বেরিয়ে হচ্ছিলাম না, কারণ আমার যে খুব খারাপ লাগছিল, খুব কষ্ট হচ্ছিল ওর জন্য। ও কেন এরকমভাবে চলে গেল? আমি একটু বকা দিয়েছি বলে এরকমভাবে চলে যাবে? তবে এটাও কিন্তু ভাবনার বিষয় যে ওর বাবা যদি বিষয়টা জানতে পারে। আর এমন কি হয়েছে যে ওর সেই চাচাতো ভাই ওর বাবাকে সমস্ত কিছু বলে দিয়েছে? যদি বলে দেয় তাহলে তো আমি মুখ দেখাতে পারবো না। নিশ্চয়ই বলেনি, বললে হয়তো আজকে সকালে খাবার টেবিলে উনি আমাকে ওর অন্যরকমভাবে দেখত এবং এরকমভাবে স্বাভাবিকভাবে কথা বলতো না। আমি আসলে কিছু বুঝতে পারছি না যে এসব কি হচ্ছে এবং সামনে কি হবে। যাই হোক, রাত্রেবেলা আমার সারা রাত একটু ঘুম হলো না। আমার শুধুমাত্র ওর কথা মনে হতে লাগলো। এই মনে হয় প্রথম যে ওকে ছাড়া আমি 2 রাত কাটালাম এবং 2 দিন আমার কাছে ও আসেনি। এটা এর আগে কোনো দিন হয়নি। তাহলে কি ও সত্যি সত্যি আমার কাছে আর আসবে না? কিন্তু ও তো যে বলেছিল যে জিনারা যদি একবার কাউকে ভালোবাসে তাহলে তাকে ছেড়ে কখনোই যায় না। এটা কি তাহলে সত্যি কথা নাকি অন্য কিছু? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন আমি আসলে কখন ঘুমিয়ে পড়েছি সব ভাবতে ভাবতেই বলতে পারবো না। পরের দিন সকালবেলা উঠে যখন আমার দরজা জোরে জোরে নক করতে শুরু করলো কেউ, আমি দরজা খুলে দেখি এখানকারই একজন দাস দাঁড়িয়ে আছে এবং বলল যে আপনাকে নাস্তা করার জন্য যেতে বলেছে এবং ওনারা সমস্ত কিছু রেডি করতে বলেছে। আপনারা নাকি চলে যাবেন আজকে? আমি তখন বললাম, জি ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। তারপর আমি নিচে গেলাম, দেখলাম খাবার টেবিলে হরেক রকমের খাবার সাজানো রয়েছে এবং সবাই খেতে বসেছে। আমি সেখানে গেলাম, সবাই আমাকে অনেক স্বাগতম জানালো এবং বললো কি যে আরে বসো, খাও। তারপর আমি সকলের সামনে বসে খেলাম। জিনেদের খাবার একটু ভিন্ন এবং আমাদের খাবার ভিন্ন, তবে ওরা আজকে একটা স্পেশাল ডিশ করেছে যেটা এর আগে আমি কখনো খাইনি। খেতে একটু নন্দনতা হলেও বেশ দারুণ স্বাদের আছে। কিন্তু আমি খেতে খেতে শুধুমাত্র ওর কথা ভাবছিলাম, ও কোথায় এবং ও কী খাচ্ছে, এইসব জিনিসই। খাওয়া দাওয়া শেষ করে আমাদের সকলের যাবার পালা এবং আমাদের সকলকে এখান থেকে চলে যেতে হবে। আমরা সকলে রেডি হয়ে আছি। আমি সবার প্রথমে যাব এবং আমার পেছন পেছন সকলে আসবে, সেটাই আমি ওদেরকে বলেছি যে আমার পেছন পেছন আসো সবাই। তারপর সকলে মানে হচ্ছে যারা যারা যাবে, আমার বোনের সঙ্গে 2জন দাসী ছিল, যে দাসীগুলো আমার বোনের সাহায্য করার জন্য সবসময় থাকেন এবং তারাও জিন, তারা হচ্ছে মেয়ে জিন এবং নিম্ন পর্যায়ের যেসব জিন আছে তারা আর কি। তারা সকলে আমার বোনের যে জিনিসপাতিগুলো ছিল সেগুলো ক্যারি করে নিয়ে যাচ্ছিল এবং সেই সাথে আরও 3জন জিন আমাদের পেছন পেছন আসছিল আমাদের সমস্ত জিনিসপাতি নিয়ে। আমি যখন ঘরের ভেতর দিয়ে, ওই দরজার ভেতর দিয়ে ঘরের ভিতরে ঢুকলাম, ঢুকে যখন অন্ধকারচ্ছন্ন জায়গা দিয়ে আমার নিজের রুমে প্রবেশ করলাম, আমি চোখ মেলতেই অবাকের সীমা রইল না আমার। কারণ আমি যেখানে তাকিয়ে আছি এটা তো আমার রুম নয়। অদ্ভুত ব্যাপার, এরকম রুম তো আমার কখনো ছিল না। তাহলে নিশ্চয়ই এটা অন্য কোনো ভুল জায়গায় লিঙ্কড হয়ে গিয়েছে। আমি তো কিছুই বুঝতে পারছি না এটা কোন জায়গা। এই কথা বলতে বলতেই পেছন থেকে আমার বোনেরা এবং বোন জামাই সমস্ত সবাই উপস্থিত হলো এবং জিনারা সকলে আমাদের যে রুমটা ছিল সেই রুমটার ভিতরে উপস্থিত হলো। রুমটা দেখতে একদম আমার রুমের মতো লাগছে না এবং একটা ভিন্ন আকৃতির রুম এবং সমস্ত কিছু অদ্ভুত লাগছে। আমি তখন বললাম যে এটা কোন জায়গা? তখন আমার যে নতুন জামাই আর কি, বোনের জামাই, তিনি বললেন যে ভাইয়া
আসলে আপনাদেরকে ওইদিনকে খাবার টেবিলে বসে বলল না যে এখানকার কিছু সংস্কার করা প্রয়োজন, তো সেটাই করা হয়েছে। আর এই লুপটা চেঞ্জ করে একটা অন্য ভিন্ন রুমের ভিতরে আনা হয়েছে, যেখান থেকে আমরা চাইলে আপনাদের ঘরের ভিতরে প্রবেশ করতে পারবো। আগে তো আপনার রুমের দরজার সাথে ফিক্সড করা ছিল, কিন্তু এখন সেটা চেঞ্জ করা হয়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে, আপনার যে বাড়িটা আছে সেটা সংস্কার করা হয়েছে। এই বাড়িটা এখন অনেক কক্ষ বিশিষ্ট, বহু কক্ষ বিশিষ্ট দালান জাতীয়, এবং এই বাড়ির ভেতরে 2টা তলা আছে, নিচের তলা এবং উপরের তলা। আপনি যদি ভালো মতো খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। তো তখন আমি বললাম, এইটা করার ফলে তো একটা বিপদ হয়ে গেল। যদি মানুষজন বাইরে থেকে দেখে ফেলে, এবং তারা তো দেখবেই, দেখে বলবে কি যে এই বাড়িটা এখানে রাতারাতি কীভাবে হলো, কিন্তু এটা তো ঠিক হয়নি, আমি তো এরকমটা কখনো ভাবিনি, এটা কিভাবে করলো, আর না না, এটা করা ঠিক হবে না। তো তখন সেখানে ওই আমার নতুন যে বরের যে বাবা, সে ওখানে উপস্থিত হয়ে বলেন কি যে, আচ্ছা শোনো, তোমাকে এইসব বিষয় নিয়ে একদমই ভাবতে হবে না। আমরা এটা জিনের মাধ্যমে রাতারাতি এমনভাবে তৈরি করেছি যে এটা বাইরে থেকে দেখতে তোমাদের আগের যে স্বাভাবিক বাড়ি ছিল সেটার মতোই দেখতে লাগবে, কিন্তু ভেতর থেকে যদি তোমরা প্রবেশ করো এবং তোমরা দেখো, তাহলেই কেবলমাত্র তোমরা এই জিনিসগুলো দেখতে পারবে। কিন্তু বাইরের কেউ যদি আসে এবং সে যদি তোমাদের ঘরে প্রবেশ করে, তাহলে তোমাদের আগের সেই ঘর দেখতে পাবে। এবং এটার পেছনে এমনভাবে এই ঘরটা তৈরি করা জিনেদের মাধ্যমে, এবং এক প্রকার জাদুবিদ্যা দিয়ে, আমাদের যে অলৌকিক ক্ষমতা আছে সেটা দিয়ে, যে কেউ এটা দেখতেই পারবে না। এবং সেরকমভাবেই এই বাড়িটা তৈরি করা, এবং এমনভাবে লুক তৈরি করা হয়েছে যে এখানে কেউ আসলে বুঝতেই পারবে না যে এটার ভিতরে এরকম একটা আলিশান বাড়ি তৈরি করা আছে। তবে এটার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু বেশি কারুকার্য করা হয়ে গিয়েছে, একটু বেশি অন্যরকম তৈরি করা হয়ে গিয়েছে। তবে এইটা হচ্ছে গিয়ে আমার সেই কামেল দুলা ভাইয়ের অনুমতি নিয়েই করেছি আমি। উনিই বলেছে যে আসলে তোমার জন্য এটা করতে। তো সেহেতু সব মিলিয়ে আমার মনে হয় যে এটা ঠিকঠাক আছে। আর তোমাদের এটা জরুরি আছে, তোমার বোনেরা আসলে থাকতে পারে না। তারপর তুমি নিজেও এরকমভাবে অনেক কষ্ট করেছো আমি জানি, এবং এটার জন্য আসলে তুমি এই বিষয়গুলো মেনে নাও। আমি তখন বললাম কি যে যদিও আপনারা আমার বোনের কথা চিন্তা করেই করেছেন, এবং যাই হোক, যেহেতু কোনো সমস্যা যদি না হয় তাহলে থাক, এবং আমি এটাতে খুবই খুশি। আসলে আমার কপালটা এত ভালো এবং এরকমভাবে আমার কপাল খুলে যাবে আমি কখনো ভাবতে পারিনি। উনি তখন বললেন, সবথেকে বড় কথা হচ্ছে তুমি একজন ভালো এবং নেককার বান্দা আল্লাহ তাআলার, এবং সেই জন্যই হচ্ছে তোমার প্রতি আমাদের এত ভালোবাসা, এবং তোমাকে এত পছন্দ করি আমরা। তুমি আসলে খুব ভালো, এই জন্যই হয়তো তোমার জন্য এত কিছু করা, এবং তুমি আশা করি খুশি হয়েছ। আমি তখন বললাম, জি, আমি বেশ খুশি হয়েছি। তারপর আমি যখন ওই রুমটা থেকে বেরিয়ে বারান্দার দিকে আসলাম, দেখলাম বিশাল আকৃতির সেই অন্দরমহলের মতো একটা জায়গা আমার নিজের ঘরের ভিতরেই, এবং সেখান থেকে বাম পাশের দিকে একটা রুম আছে, সেই রুমটাই হচ্ছে গিয়ে আমার রুম। যে রুমের ভিতরে আমি ঢুকে দেখলাম আমার রুমের সমস্ত কিছুই আছে, আগের মতো সমস্ত কিছু, শুধুমাত্র খাট, টেবিল, চেয়ার, এই জিনিসগুলো চেঞ্জ। আর আগের যেসব বই, খাতা, কলম, কাপড় চোপড় যা কিছু আছে সব কিছুই আছে, শুধুমাত্র ফার্নিচারগুলো চেঞ্জ হয়েছে, ঘরের স্ট্রাকচার চেঞ্জ হয়েছে, এবং ঘরের ভিতরটা এত সুন্দর যে আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না যেটা আমার রুম, এবং এটা আমার রুমের সাথে কোনোভাবেই মেলানো যায় না, এবং খুবই অন্যরকম লাগে। তারা সবাই নিজেদের রুমে চলে গেল, এবং এক প্রকার ওই বাড়ির মতোই একটা স্ট্রাকচার দিয়ে আমাদের এই ঘরটা তৈরি করা। আমি যখন সঙ্গে সঙ্গে বাইরে আসলাম, বাইরে এসে দেখলাম যে সত্যি সত্যি আমাদের উঠান থেকে দাঁড়িয়ে আমাদের ঘরটা পুরাতন ঘরের মতো লাগে। কিন্তু আমি যখন ওই দরজা দিয়ে ভিতরে ঢোকার পরে আমি খেয়াল করি যে সত্যি সত্যি আমাদের যে ঘরটা আছে সেই ঘরটা একটা অন্যরকম আলিশান বাড়ির মতো। এটা কিভাবে সম্ভব? তবে জিনেদের দ্বারা যে কোনো কিছুই সম্ভব, এটা আমি এই ঘটনার আগেও বুঝতে পেরেছি, কিন্তু এটা হওয়ার পর আমি একটু বেশি অবাক হয়েছি যে একটা দরজার ভেতর দিয়ে কিভাবে লুপের মাধ্যমে অন্য কোনো জায়গায় যাওয়া যায়। এবং এইটা আসলে একটু বেশি এক্সেপশনাল ছিল যে একটা ঘর বাইরে থেকে দেখতে স্বাভাবিক, কিন্তু ভেতর থেকে একদম অন্দরমহলের মতো এবং একটু ভিন্ন স্ট্রাকচারের। এটা কিভাবে সম্ভব? যদিও আমাদের ঘরে তেমন মানুষ আসতেন না, তবুও যদি আসে তাহলেই ওনারা কেবলমাত্র এই ব্যবস্থা করে রেখেছে, এবং এটা যে আদতেও কোনোদিন সম্ভব সেটা আমরা আসলে কোনোদিন কল্পনা করতে পারিনি। ইভেন আমি কখনো কল্পনা করতে পারিনি। আমার মা যখন আসলেন তিনি দেখে হা করে তাকিয়ে আছে এবং বললেন যে, বেআই সাহেব, আপনি এটা কি করেছেন? এটা তো আসলে করা উচিত হয়নি, বা আমরা যেরকম ছিলাম সেরকমই থাকতাম। উনি তখন বললেন যে, এটা আমাদের থেকে আপনাদের প্রতি সামান্য একটু উপহার, আপনারা এই উপহারটা গ্রহণ করুন প্লিজ, আপনারা দয়া করে না করবেন না, এটা নিয়ে আর কথা না বলি। তারপর আমরা সকালে মিলে যার যার নিজের কক্ষে চলে গেলাম, এবং কক্ষে গিয়ে আমি তো বাইরে এসে সারাদিন এদিক ওদিকে ঘোরাঘুরি করলাম, এবং আমি খুব খুশি ছিলাম সব মিলে যে আমার বোনেদের বিয়ে দিতে পেরেছি, বোনেরা এখন খুব ভালো আছে, সুখে আছে। এবং আমি এসব বিষয় নিয়ে ভাবছিলাম, এবং হঠাৎ করে আমার মাথায় চিন্তা আসলো
যে যদি ওই কামেল জিনটা যদি জেনে যায়, আমার পরিপ্রেমিকার বাবা যদি জেনে যায়, আর ও এখন আমার কাছে আসছে না কিসের জন্য? এমনটা তো কখনো হয়নি যে ও আমার কাছে আসে না। বা তাহলে কি ওর চাচাতো ভাই সমস্ত কিছু বলে দিয়েছে এবং এই কারণে ওকে আমার কাছে আসতে দিচ্ছে না? যদি আমি আসলে কী করবো কিছুই বুঝতে পারছি না। আমার মাথায় একদম জ্বর পেকেছিল। সন্ধ্যার দিকে আমি আমার নিজের রুমে বসে আছি। নিজের রুমের টেবিলে বসে আমি কোনো কিছু একটা নিয়ে ভাবছি। ঠিক তখনই আমার রুমটা একটা অন্যরকম সুগন্ধে ভরে গেল। আমি খেয়াল করলাম আমার পেছনে আমার পরিপ্রেমিকা দাঁড়িয়ে আছে এবং সে আমার দিকে এক প্রকার অন্যরকমভাবে, তার চোখের ভিতরে অদ্ভুত মায়া। আমি তখন বুঝতে পারলাম যে ও নিশ্চয়ই ওর নিজের ঘরে থাকতে পারেনি। আমি যখন তারপর ওর পেছনের দিকে তাকালাম, একটা অন্ধকার থেকে আলো আমার ঘরের ভিতরে প্রবেশ করলো। আমি খেয়াল করলাম সেই কামেল জিনটি ওর পেছনে দাঁড়িয়ে আছে। তখন আমি বুঝতে পারলাম যে নিশ্চয়ই ওর বাবা সমস্ত বিষয় জেনে গিয়েছে এবং এখন আমাকে অন্যরকম একটা বাস্তবতার সম্মুখীন হতে হবে। আমাকে কি উনি ভুল বুঝেছেন? আমাকে কি শাস্তি দেওয়ার জন্য উনি এখানে এসেছেন? আমি নিজেও জানি না। প্রিয় দর্শক, এই গল্পের পরবর্তী এপিসোডে কী হবে জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। আর মাত্র একটি এপিসোড আসবে এবং শেষ এপিসোডে কী হবে সেটা জানতে হলে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। আশা করি গল্পটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং গল্পটা কেমন লেগেছে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। একটিমাত্র কমেন্ট আপনারা করে যাবেন। যারাই দেখছেন সকলে প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা কমেন্ট করে যাবেন কেমন লাগছে, এবং সেই সাথে আমার কণ্ঠে গল্পগুলো শুনতে আপনাদের কাছে কেমন লাগছে আমাদেরকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। বরাবর মধ্যে কণ্ঠে আমি আর যে ইমরান এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা দেখলেন এই গল্পের ষষ্ঠ এপিসোড। সপ্তমতম এপিসোডে কী হবে জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আমাদের সঙ্গে থাকতে হবে এবং বেশি বেশি করে আমাদেরকে সাপোর্ট করতে হবে। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কুশলে থাকবেন। ধন্যবাদ সবাইকে।